শুভেচ্ছা সকলকে। আমরা পাঠ করছিলাম প্রখ্যাত চিন্তাবিদ ইবনে গোলাম সামাদের আত্মপরিচয়ের সন্ধানে বই থেকে। আজকে ওই বইয়েরই প্রবন্ধ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এটি পাঠ করে শোনাচ্ছি। জিয়াউর রহমান ক্ষমতায় এসে প্রথমে গঠন করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল, সংক্ষেপে যাকে বলা হতো জাগদল। এরপর তিনি দলের নাম বদলিয়ে করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ইংরেজিতে দলটির নাম হয় বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। সংক্ষেপে দলটির নাম ইংরেজিতে দাঁড়ায় বিএনপি, কিন্তু বাংলাতেও আমরা দলটিতে এখন বলছি বিএনপি। অল্প সময়ের মধ্যে বিএনপি হয়ে ওঠে একটি জনপ্রিয় দল। 1971 সালে আওয়ামী লীগ আওয়াজ তুলেছিল জয় বাংলার। সাবেক পাকিস্তানের রাষ্ট্রিক কাঠামোর মধ্যে বাঙালি কথাটার যে অর্থ ছিল, এখন আর তা নেই। এখন বাঙালি শব্দটা সৃষ্টি করতে পারে বহু প্রকার রাজনৈতিক বিভ্রান্তির। বাংলা যাদের মাতৃভাষা তাদের শতকরা প্রায় 60% বাস করেন আজকের বাংলাদেশে, কিন্তু বাদবাকি প্রায় 40% বাস করেন ভারতে। সব বাংলাভাষী মিলে একটি ভাষাভিত্তিক জাতিরাষ্ট্র গঠিত হয়নি। ভারতের বাংলাভাষীরা, প্রধানত হিন্দু, চাচ্ছেন না কোনো স্বাধীন পৃথক দেশ গড়তে। তারা চাচ্ছেন ভারতীয় মহাজাতির অংশ হয়ে বাস করতে। কিন্তু বাংলাদেশের মানুষ, বিশেষ করে বাংলাভাষী মুসলমান, চাচ্ছেন বাংলাদেশকে একটি পৃথক স্বাধীন জাতিরাষ্ট্র হিসেবে গড়ে তুলতে। তাই বাংলাদেশের মানুষের বর্তমান জাতীয় চেতনাকে বলা চলে না কেবলই বাংলা ভাষাভিত্তিক বাঙালি জাতীয়তাবাদ। প্রেসিডেন্ট জিয়া এটা উপলব্ধি করতে পারেন, তাই তিনি গ্রহণ করেন বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণা। তিনি 1976 সালের 3রা মার্চ ঘোষণা করেন যে বাংলাদেশের মানুষকে এখন থেকে আর বাঙালি বলে অভিহিত না করে বাংলাদেশি বলে উল্লেখ করতে হবে। 1977 সালের 25 অক্টোবর তিনি বঙ্গভবনে শিল্পী সমাবেশে বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদ হতে হবে শিল্প সংস্কৃতির প্রেরণা। জিয়া ভালো বক্তৃতা দিতে পারতেন না, কিন্তু তিনি ছিলেন একজন বাস্তববাদী রাজনীতিবিদ। তিনি করতে চান যাকে বলে সমস্যা সমাধানের রাজনীতি। তার সময়ে দেশে চালু হয় তৈরি পোশাক শিল্প, আরম্ভ হয় বিদেশের জনশক্তি রপ্তানি, সুন্দরবন অঞ্চলে প্রতিষ্ঠিত হয় চিংড়ির ঘের, ফলে বাড়তে পারে মানুষের কর্মসংস্থান। তার আরেক কীর্তি হলো সেনাবাহিনীকে দলীয় রাজনীতি মুক্ত করা। তিনি সেনাবাহিনীকে গড়ে তুলতে চান সাধারণ দেশপ্রেমের ভিত্তিতে, কোনো দলীয় রাজনীতির ভিত্তিতে নয়। জাতীয় সমাজতান্ত্রিক দল আওয়াজ তুলেছিল, সিপাহী সিপাহী বাই বাই, অফিসারদের রক্ত চাই। এর জন্য সেনাবাহিনী হয়েছিল বিশেষভাবে ক্ষতিগ্রস্ত, কেননা এর ফলে সিপাহীদের হাতে মারা যান একাধিক সেনা অফিসার। জিয়া সেনাবাহিনীর এই ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হন। আমাদের জাতিসত্তা নিয়ে বিতর্ক এখনও চলছে, তবে মনে হয় বাঙালির চাইতে বাংলাদেশি কথাটার ব্যবহার হবে আমাদের জন্য অনেক উপযুক্ত, কেননা আজকের বাংলাদেশ গড়ে উঠেছে একটা পৃথক ইতিহাসের ধারা অনুসরণ করে। অবশ্য বাংলাদেশি কথাটা যে একেবারেই নতুন তা বলা চলে না। আরাকান রাজসভার কবি ছিলেন আলাউল। আরাকানের রাজসভায় বাংলা সাহিত্যের বিশেষ চর্চা ছিল। আরাকানের রাজারা একসময় ছিলেন গৌড়ের সামন্ত, তারা তাই বাংলা জানতেন ও বুঝতেন। আলাউল খ্রিস্টীয় সপ্তদশ শতাব্দীর প্রথম ভাগে ছিলেন আরাকানের রাজসভার কবি। মহাকবি আলাউল এ সময় রচনা করেন তার পদ্মাবতী নামক কাব্য। সে সময়ে আরাকানের, বর্তমান রাখাইন ফ্রে রাজার প্রশস্তি করে তিনি তার পদ্মাবতী কাব্যের প্রারম্ভে বলেছেন, নানা দেশে নানা লোক, শুনিয়া রুসাঙ্গ ভোগ, আইসেন্ত নিপছায়াতল, আরবি মিশরি স্বামী, তুর্কি হাবশি রুমি, খোরাসানি উজবেক সকল, লাহোরি মুলতানি সিন্ধি, কাশ্মীরি দক্ষিণা হিন্দি, কামরূপ আর বঙ্গদেশী, আউপিচ কুথাঞ্চয়ী, কান্নাই মলয়বরী, অচি কুচি কর্ণাটক ভাষী। এখানে লক্ষণীয় বিষয় হলো কবি আলাউল পূর্ব বাংলার লোকগুলোকে বাঙালি না বলে বলেছেন বঙ্গদেশী, আর আমরা বর্তমানে তার দেওয়া নামের অনুসরণ করে
নিজেদের বলছি বাংলাদেশি, অর্থাৎ আমাদের এই প্রয়াসকে কোনোভাবে বলা চলে না শিকড়বিহীন। বাংলা সাহিত্যে এর নজির আছে। মহাকবি আলাউল বাংলাদেশি নামটা ব্যবহার করেছেন প্রায় 400 বছর আগে। বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণাটা প্রথম বিশেষভাবে তুলে ধরতে চান সাংবাদিক খন্দকার আব্দুল হামিদ। তিনি সাংবাদিকদের মধ্যে একমাত্র ব্যক্তি যিনি বাংলাদেশকে দিতে চেয়েছিলেন একটা পৃথক জাতীয়তাবোধ। তার বিশেষ মননভঙ্গি থেকে যখন মহল বিশেষের পক্ষ থেকে তুমুলভাবে প্রচার করা হচ্ছিল এপার বাংলা ওপার বাংলার কথা, সাংবাদিক ও পরে মন্ত্রী খন্দকার আব্দুল হামিদ 1983 সালে 22 অক্টোবর ইন্তেকাল করেন। তাকে নিয়ে সাংবাদিক মহলে এখন দেখা যায় না বিশেষ আলোচনা হতে। এটা দুঃখজনক। খন্দকার আব্দুল হামিদের কাছ থেকে প্রেসিডেন্ট জিয়া প্রথম পেতে পেরেছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণা, যার উপর নির্ভর করে গড়ে ওঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আওয়ামী লীগের ভিত্তি হলো বাঙালি জাতীয়তাবাদ, যার উদ্ভব হয়েছিল সাবেক পাকিস্তানের রাজনৈতিক কাঠামোর মধ্যে। পক্ষান্তরে বাংলাদেশি জাতীয়তাবাদের উদ্ভব হতে পেরেছে পৃথক স্বাধীন বাংলাদেশ গঠিত হওয়ার পরে, সম্পূর্ণ এক পৃথক নতুন রাজনৈতিক পরিস্থিতিতে, যখন বাংলাদেশে মুসলিম জাতীয়তাবাদের ধারণাটা আবার কিছুটা ফিরে আসতে শুরু করে। অনেকে মনে করেন ইসলাম ও গণতন্ত্র পরস্পর বিরোধী, মনে করেন বাংলাদেশি জাতীয়তাবাদ এই কারণে গণতন্ত্রের অনুকূল নয়। তাই ইসলাম ও গণতন্ত্র নিয়ে দু এক কথা আলোচনা প্রাসঙ্গিক মনে করছি। ইসলাম ও গণতন্ত্র। অনেকে মনে করেন ধর্মবিশ্বাস হিসেবে ইসলাম গণতন্ত্রের পরিপন্থী, কিন্তু আসলে তা নয়। গণতন্ত্রের অর্থ যদি হয় আলোচনার মাধ্যমে সরকার পরিচালনা, তবে ইসলাম এই ধারণার পরিপন্থী নয়। কারণ কোরআন মাজিদে বলা হয়েছে আলোচনা সভা গড়তে এবং সেই আলোচনা সভার সঙ্গে আলোচনা করে সব গুরুত্বপূর্ণ ব্যাপারে রাষ্ট্র পরিচালককে সিদ্ধান্ত গ্রহণ করতে। আলোচনা সভাকে আরবিতে বলা হয় শুরা। কোরআন মাজিদে বলা হয়েছে সব গুরুত্বপূর্ণ ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নিতে। অর্থাৎ কোরআন মাজিদের মূল প্রেরণা হলো গণতান্ত্রিক, স্বৈরতান্ত্রিক নয়। গণতন্ত্রের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ধাপে ধাপে অগ্রসর হওয়া। কোরআন শরীফ সম্পূর্ণভাবে নাজিল হতে লেগেছিল কম করে 23 বছর। কোরআন মাজিদে প্রথমে মদ পান করে কেবল মসজিদে আসা নিষিদ্ধ করা হয়, কিন্তু পরে মদ পান করা হয় সাধারণভাবেই হারাম। অর্থাৎ ইসলামের নীতি চেতনার ক্ষেত্রে লক্ষ্য করা যায় একটা ক্রমবিকাশের ধারা। ইসলাম আসলে ক্রমবিকাশবাদী ধর্ম। যারা মনে করেন ইসলাম ধর্মের কারণে বাংলাদেশের গণতন্ত্র হুজট খাচ্ছে, তাদের মনে রাখা উচিত যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমার একটি ইসলামী রাষ্ট্র নয়। তার রাষ্ট্রধর্ম তেরাবাদী বৌদ্ধ। মিয়ানমারে বার্মা থেকে 1948 থেকে 1958 সাল পর্যন্ত চলেছিল পার্লামেন্টারি গণতন্ত্র, কিন্তু সে দেশে 1958 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত চলছে সেনাশাসন। কেন মিয়ানমারে উদার গণতন্ত্র প্রতিষ্ঠা পেতে পারল না, তার বিশ্লেষণ হতে পারে আমাদের জন্য শিক্ষাপ্রদেয়। বর্তমানে ক্ষমতায় এসেছেন অং সান সু চি, কিন্তু তিনি প্রকৃতই কতটা ক্ষমতায় আসতে পেরেছেন তা নিয়ে সন্দেহের অবকাশ আছে। মিয়ানমার একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র নয়। মিয়ানমারের রাষ্ট্রধর্ম হলো তেরাবাদী বৌদ্ধ ধর্ম। মিয়ানমারের রাজধানীতে সেনাবাহিনীর পরে বৌদ্ধ ভিক্ষুরা পালন করছেন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা। একটা দেশে পার্লামেন্টারি গণতন্ত্র অথবা অন্য কোনো প্রকার বহুদলীয় উদার গণতন্ত্র সফল হবে কিনা সেটা নির্ভর করে দেশের অন্য আরও অনেক ঘটনার উপর, কেবল মাত্র ধর্ম চেতনার উপর নয়। তবে ধর্মচেতনার দিক থেকে বিচার করলে বলতে হবে ইসলাম গণতন্ত্রের পরিপন্থী চেতনা পোষণ করে না। কেননা আল কোরআনে বলা হয়েছে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করতে। এছাড়াও ইসলামের কাছে ইজমার বিধান। ইজমা মানে একমত হওয়া। মুসলমানরা একমত হয়ে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। একটি বিখ্যাত হাদিস হলো আমার উম্মতরা একমত হয়ে যে সিদ্ধান্ত করবে তা ভুল হবে না। ইসলামের মর্মবাণীকে তাই গণতন্ত্রের পরিপন্থী বলা চলে না। বাংলাদেশে অনুসরণ করতে হবে ইসলামের এই ইজমা চেতনাকে।
অর্থাৎ সাধারণ সম্মতির নীতিকে, গণতন্ত্রকে কেবল ভোটের রাজনীতি ভাবা উচিত হবে না। জিয়ার বাংলাদেশি জাতীয়তাবাদের মধ্যে খুঁজে পাওয়া যায় তিনটি উপাদান: দেশের ভৌগোলিক সীমানা, ভাষাভিত্তিক জাতীয়তাবাদী চেতনা এবং ইসলামী ধর্মচেতনার আবেগকে। কিন্তু বিএনপির নীতি কেবল জাতীয়তাবাদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। অন্যান্য দল যখন বলছে সমাজতন্ত্রের কথা, তখন বিএনপি তা বলেনি। বিএনপি চেয়েছে দেশে মিশ্রী অর্থনীতি গড়ে তুলতে, মিশ্র অর্থনীতির ক্ষেত্রে ব্যক্তি উদ্যোগকে অধিক গুরুত্ব প্রদান করতে। সে গণতন্ত্র বলতে বুঝিয়েছে বহুদলীয় উদার গণতন্ত্রকে। বিএনপি চায়নি এক দলের শাসন প্রতিষ্ঠা করতে। সংস্কৃতির ক্ষেত্রে বিএনপি সাধারণভাবে স্বীকার করেছে শিল্পী ও সাহিত্যিকদের স্বাধীনতাকে, কিন্তু সেই সঙ্গে সে বলেছে বাংলাদেশি সংস্কৃতি গড়ে তোলবার কথা। 1977 সালের 25 অক্টোবর বঙ্গভবনে শিল্পী সাহিত্যিকদের সমাবেশে জিয়া বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদই হবে শিল্পকলা ও সাহিত্যের প্রেরণা। বিএনপি অল্প সময়ের মধ্যে তা একটি জনপ্রিয় দল হিসেবে গড়ে ওঠে, কারণ এদেশের মানুষ এই দলের মধ্যে দেখতে পায় একটি আত্মনির্ভরশীল জাতি গড়ার প্রয়াস। এর মাধ্যমে আমরা এই প্রবন্ধটি শেষ করছি। পরবর্তী প্রবন্ধে আবার কথা হবে।